আওয়ামী লীগ আবারও সেই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সবাই বুঝেন। ফলে দেখুন 5 তারিখের পতনের পর, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখের আওয়ামী লীগের পতনের পর সবাই আগস্টে যেভাবে কথা বলেছে, সেপ্টেম্বর মাসে এসে তাদের কথার তেজ ধাস কমে গেছে। অক্টোবরের মাসে এসে ভিন্ন কথা, আর নভেম্বরের মাসে এসে এখন আওয়ামী লীগকে নিয়ে অনেকেই ইতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করছেন। আওয়ামী লীগের যদি পতন হয় বা আওয়ামী লীগ যদি ইতিহাস থেকে মুছে যায়, কিন্তু মুসলিম লীগের মতো করে আওয়ামী লীগের পতন হবে না। এর কারণ হলো আওয়ামী লীগের যে চিন্তাধারা, তার যে ফান্ডামেন্টাল স্ট্রাকচার এবং তার যে যোগসূত্র, রাজনীতির যে যোগসূত্র, এটির সঙ্গে মুসলিম লীগের রাজনীতির কোনো যোগসূত্র নেই। এই গেল এক। 2 নম্বর হলো যে সময় পাল্টে গেছে, আর এই সময়টাতে আওয়ামী লীগ যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা পোষণ করে, যেমন ধরুন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুসি, খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক, এই জায়গাগুলোতে আওয়ামী লীগের যে স্লোগান, আওয়ামী লীগের রাজনৈতিক যে মতাদর্শ, এটি যত দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় বা এখানে তাদের যে সমর্থক রয়েছে, এটি অন্য কোনো রাজনৈতিক দল অর্জন করতে পারবে না সহসা। সে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অনেকে চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। শ্রমিকদের স্বার্থ রক্ষা থেকে শুরু করে আরো অনেক কিছু। দ্বিতীয়ত হলো যে সমাজে যত বৈষম্য বাড়ছে, সঙ্গে সঙ্গে কিছু মানুষের অর্থ হচ্ছে আমেরিকার মতো, জার্মানির মতো, কিন্তু আবার আফ্রিকার দরিদ্র মানুষের মতো মেহনতি মানুষের সংখ্যা বাড়ছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে কর্মী এবং সমর্থক, তাদের সংখ্যাও বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাবে। শুধু দরকার হলো এদেরকে অর্গানাইজ করার জন্য একটা নতুন নেতৃত্ব। এবং যেহেতু তারা ক্লাসিফাইড রাজনীতি করে, নট ইউনিফাইড, একটা নির্দিষ্ট শ্রেণী গোত্রকে তারা রিপ্রেজেন্ট করে, ইউনিফাইড না, বরং বিএনপি অনেকটা ইউনিফাইড, সার্বজনীন রাজনীতি। জামাত কিন্তু ক্লাসিফাইড। তো তারপরে যাকে বলা হয় আমাদের যে কমিউনিস্ট পার্টিগুলো রয়েছে, তারাও ক্লাসিফাইড। আওয়ামী লীগ এরকম একটা ক্লাসিফাইড রাজনৈতিক দল। তো তার ক্লাসটা যতদিন না পর্যন্ত বিলীন হয়ে যাবে, ততদিন পর্যন্ত এদের রাজনীতি বিলীন হবে না। শ্রমিক যতদিন আছে, তারপরে খেটে খাওয়া মেহনতি মানুষ যতদিন আসে, কৃষক যতদিন আছে, তারপর পানি যতদিন আছে, নৌকা যতদিন আছে, জেলে যতদিন আছে, মাছ যতদিন আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যে রাজনৈতিক কৃষ্টি এবং কালচারগুলো তারা বলে আসছে, যেমন লগি, বৈঠা, নৌকা, মানে এগুলো হয়তো এখন নৌকা ওইভাবে চলে না, ইঞ্জিন চালিত বোট চলে, কিন্তু নৌকা যখনই আসে সঙ্গে সঙ্গে নদী আছে, নদী যখনই আসবে আওয়ামী লীগের নাম চলে আসবে। আবার সেখানে মেহনতি মানুষদের যে প্রতিচ্ছবি, সেই প্রতিচ্ছবি, যেমন বিএনপির ধান, এখন ধান যখন আসে তখন এখানে একটা ফিউডাল সোসাইটি চলে আসবে। ধানের মালিক কে? এখানে ধানের মালিক কৃষক সাধারণত হয় না। কৃষক মেহনত করে, চাষাবাদ করে যারা আওয়ামী লীগ, আর ধান সে কৃষকের কাছ থেকে যারা কিনে নেয়, ফড়িয়া জমা করে, আড়তদার, ব্যবসা করে, চালকল মালিক, আবার চালকল মালিকদেরকে যারা নিয়ন্ত্রণ করে, তারা সমাজের বিশাল কিছু। তো কাজেই তাদের যে ধান, এই ধানটি মূলত ফিউডাল সোসাইটির একটা বৈশিষ্ট্য। এই জিনিসগুলো বুঝতে হবে। তো এইভাবে আওয়ামী লীগ যে তার রাজনীতি, সেই রাজনীতিতে এখন অন্যায় হয়েছে, ভুল হয়েছে, গুনাহ হয়েছে, পাপ হয়েছে, এ সবগুলো মুছে যাবে। এর কারণ হলো গরিব মানুষ বেশি দিন এগুলো মনে রাখে না। আর ধনী যারা আছে, তারা গরিব মানুষ যখন সামনে চলে আসে তখন ধনীরা খুব ভয় পেয়ে যায়। নর্মালি ধনীরা সবসময় শাসন করে গরিবদেরকে, কিন্তু গরিবরা যদি একবার সামনে চলে আসে, ধনীরা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যায়। তো সেই দিক থেকে আওয়ামী লীগের রাজনীতি মুসলিম লীগের মতো হবে না। আর যেহেতু সমাজের যে বৈষম্য, এটা দূর হচ্ছে না, রাজনীতিটা সার্বজনীন করা যাচ্ছে না, কাজেই ওই যে আমরা গ্রিক সাহিত্যে বা গ্রিক উপকথাতে বা গ্রিক ম্যাথোলজি যেটাকে বলি, সেখানে ফিনিক্স
পাখির যে গল্প, সে বারবার জন্ম নেয়, পুনর্জন্ম নেয়, পুনর্বার মহাশক্তি নিয়ে ফিরে আসে। আওয়ামী লীগ আবারও সেই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে। এটা আমার কথা নয়, এটা বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা সবাই বুঝেন। ফলে দেখুন 5 তারিখের পতনের পর, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখের আওয়ামী লীগের পতনের পর সবাই আগস্টে যেভাবে কথা বলেছে, সেপ্টেম্বর মাসে এসে তাদের কথার তেজ ধাস কমে গেছে। অক্টোবরের মাসে এসে ভিন্ন কথা, আর নভেম্বরের মাসে এসে এখন আওয়ামী লীগকে নিয়ে অনেকেই ইতিবাচক কথাবার্তা বলার চেষ্টা করছেন। যেভাবে শেখ হাসিনার পতন হয়েছে, তিনি যেভাবে দেশ ছেড়েছেন, এটি আমরা কেউ স্বপ্নেও কল্পনা করিনি। আমরা অনেকে অসহায় অবস্থায় তাকে গালাগাল করেছি খুব গোপনে, তারপরে তার পতন চেয়েছি প্রকাশ্যে না, আল্লাহর কাছে, তাও আবার তাহাজ্জুদ পড়ে, যেন কেউ আশেপাশে না শুনে, এবং নিজের স্ত্রীকেও না জানিয়ে অনেক পুরুষ শেখ হাসিনার পতন চেয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে না জানিয়ে শেখ হাসিনার পতন চেয়েছে। তো কাজেই তার সেই যে দাম্ভিকতাপূর্ণ শাসন, দুঃশাসন, 10 বছরের দুঃশাসন, আর বজ্র কঠিন 15 বছরের শাসন, 2009 থেকে একদম 24 পর্যন্ত। তো এই শাসনের জাতাকলে পড়ে আমরা স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিলাম, আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলাম, নতুন করে চিন্তা করতে ভুলে গিয়েছিলাম, এবং শেখ হাসিনার মৃত্যু ছাড়া আমরা অন্য কোনো কিছু চিন্তা করিনি। এবং আমরা খালি বারবার বলতাম যে উনি কতদিন বাঁচেন, উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো ওনার বিকল্প নেই, কে ওনাকে ক্ষমতা থেকে সরাবে, এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলতাম। এবং তার সেই হুমকি ধামকি দেখে, তার হাঁটা চলা দেখে, তিনি মুষ্টিবদ্ধ হাত নিয়ে হাঁটতেন, এইসব দেখে আমরা অবাক হয়ে ভাবতাম যে কেন এর কোনো রোগ বালাই হয় না। মধ্যে কয়েকজন বিদেশি ইউটিউবার গুঞ্জন ছড়িয়ে দিলেন যে তার ক্যান্সার হয়েছে। আমরা তো মহা খুশি, আমরা খোঁজখবর নেওয়া শুরু করলাম যে তার ক্যান্সার কোন স্টেজে আছে। কয়েকজন বিশেষজ্ঞ বললেন যে একেবারে 3rd স্টেজে, সপ্তাহখানেক বাঁচতে পারে। আমরা মহা খুশি। এরপরে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, 2024 সনে সেদিকে আবার জয়লাভ করে ফেললেন, এবং জয়লাভের পর তার শরীর স্বাস্থ্য এত ভালো হলো, তিনি যেভাবে হাঁটেন, মুষ্টিবদ্ধ হাঁটেন, ওটা দেখে আমাদের অন্তরাত্মা শুকিয়ে যায়। এই অবস্থাতে তিনি ক্ষমতাচ্যুত হলেন, এটা আমরা কেউ করিনি। এই সময়টিতে এসে দেখা গেল যে অনেকের ব্যক্তিগত জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা সামনে এমনভাবে চলে এসছে, এবং সবাই দশমুখে বলার চেষ্টা করছে যে এরা ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, এখন দ্রুত চলে গেলেই আমরা বাঁচি, অথবা এদের পরিবর্তে এই একই ফর্মে নতুন আরেকটা সেট আসুক, সে যেই আসুক না কেন আরেকটা সেট আসুক, এরকম অনেকে চিন্তা করছেন। আবার যারা হতাশাবাদী তারা বলছেন যে আগের মতোই তো, যেই লাউ সেই কদু। আবার কেউ বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ফিরে আসবে এই এলো বলে। অন্যদিকে বিএনপি, জামাত, তারা যেভাবে প্রথম 60 দিনে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছিল, যেভাবে সমস্ত কিছু করেছিল, এখন তারা নিজেদের যাকে বলে অবস্থান সামলানোর জন্য তারা হিমশিম খাচ্ছেন। বিএনপির ইন্টারনাল ক্ল্যাশ, তারপরে নেতাকর্মীদের দুর্বৃত্তপনা, অনেকের দুর্বৃত্তপনা, অনেকের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির অভিযোগ। অন্যদিকে দলের শীর্ষ নেতা জনাব তারেক রহমান সাহেব এখন দেশের বাইরে আছেন, তার মামলা মোকদ্দমাগুলো নিষ্পত্তি এখন পর্যন্ত হচ্ছে না, আর হলেও তিনি এরকম একটা অবস্থার মধ্যে, আনপ্রেডিক্টেবল অবস্থার মধ্যে আসবেন, এই জিনিসটি তার আপনজনরা কখনই হতে দেবে না। কারণ হলো তিনি একটা যাকে বলা হয় মর্যাদার প্রতীক, বিএনপির ঐক্যের প্রতীক। তো তিনি যদি এসে কট হয়ে যান, যেখানে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রাখা হয়েছে দীর্ঘদিন, বিএনপির লোকজন একটা টুস শব্দ করতে পারেনি, ফলে বেগম খালেদা জিয়ার পরিবারে যারা লোকজন আছে অনেকটা শেখ হাসিনার সঙ্গে নেগোসিয়েশন করে তার যাকে বলা হয় সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করেছেন, জেল থেকে বের করে তাকে প্রাইভেট হাউসে রাখা ইত্যাদি অনেক কিছু মূলত বেগম জিয়ার পরিবার করেছেন, কিন্তু দল আসলে তার জন্য তেমন কিছুই করতে পারেনি। একইভাবে যদি একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, রাজনৈতিক অবস্থা থেকে,
তো যখন তারেক রহমান সাহেব আসবেন, হয়তো 1 কোটি লোক এয়ারপোর্টে যাবে, তারপর তিনি বাসায় যাবেন। 1 মাস 2 মাসের মধ্যে দেখা গেল যে আবার যদি তার প্রতিপক্ষ হয়ে যায় রাষ্ট্র, তাকে গ্রেপ্তার করা হয়, একজন লোকও কিন্তু খুঁজে পাওয়া যাবে না, যেভাবে এখন শেখ হাসিনার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কাজে তারেক রহমানের আশা সবকিছুর উপর নির্ভর করবে একটা প্রেডিক্টেবল সিচুয়েশন। এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে 11-11 সময় যে কোনো কারণে হোক বিএনপির একটা ঐতিহাসিক সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে। তারপর তারেক রহমান সাহেবের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, ডিজিএফআই সম্পর্ক, এটা খারাপ হয়ে গেছে। তিনি যতই মুখে বলুন না কেন যে আমাকে গ্রেপ্তার সময়, আমরা সবাই জানি যে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল 1/11-এর সময় খুব নির্যাতন করা হয়েছিল এবং তার পিঠের মেরুদণ্ডে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, এরকম কথা আমরা শুনেছি। তিনি মুখ ফুটে কোনো কিছু বলেননি, কিন্তু ওই সময়টিতে স্পষ্টই আমরা বুঝতে পারি যে তাকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছিল এবং সেনাবাহিনী করেছিল। তো এটা তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে সেনাবাহিনীদের একটা যাকে বলা হয় সাইকোলজিক্যাল প্রেশার থাকবে। আবার তিনি যদি নিরঙ্কুশ ক্ষমতা না নিয়ে বাংলাদেশে আসেন, সেনাবাহিনীর পোশাক দেখলে, সেলুট দেখলে তারও একটা অন্তর্নিহিত প্রেশার থাকবে। এরপরে বেগম জিয়ার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যেভাবে ভবন নির্মাণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে সেনাবাহিনীর অনেকে জড়িত। এখন এই বিশাল প্রক্রিয়াতে যদি তাদেরকে শাস্তির আওতায় আনা হয় এবং ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ওখানেও যে একটা রিদম আছে, চেইন অফ কমান্ড আছে, সেগুলো নিয়ে একটা সমস্যা হবে। ফলে কি হচ্ছে, সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের, পাকিস্তানের ইমরান খানের যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়ে আছে, যার কারণে দেখা গেল সারা দুনিয়া ইমরান খানের পক্ষে, সমগ্র পাকিস্তান ইমরান খানের পক্ষে, এমনকি ভারত ইমরান খানের পক্ষে। কিন্তু সেনাবাহিনীর কারণে কাজ হচ্ছে না। এখন বিএনপির সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব, এই দূরত্বটা বহুমুখী দূরত্ব, অনেকগুলো দূরত্ব। এই দূরত্বর একটাও মানে যাকে বলা ইতিবাচক ঘটনা ঘটেনি এবং এই দূরত্ব যাকে বলা হয় দূর করার জন্য যে ক্যারিসমেটিক লোকজন দরকার, যারা সেনাবাহিনীর সঙ্গে বিএনপির একটা সম্পর্ক স্থাপন করতে পারে, তা না করে দেখা গেল যে কিছু সাবেক সেনা কর্মকর্তা যারা বিএনপির সঙ্গে জুটে গিয়েছেন, তারা যে সকল কথাবার্তা বলছেন, যে উগ্রতা দেখাচ্ছেন এই সময়টিতে, তাতে করে সেনাবাহিনীর সঙ্গে যারা এখন কমান্ডে আছেন তাদের সঙ্গে মূলত বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং এটাই হলো বাস্তবতা। দ্বিতীয়ত, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে এবং বিএনপি এই সময়টিতে গত সেই 90 দিনের মধ্যে, অর্থাৎ 100 দিনের মধ্যে, তারা পুলিশের কে পোস্টগুলো থেকে শুরু করে আওয়ামী লীগ যেভাবে পুলিশকে সেনাবাহিনীর ঊর্ধ্বে গুরুত্ব দিয়েছিল, ঠিক একইভাবে এই অল্প কয়েকদিনের মধ্যে বিএনপির যে সাবেক কিছু পুলিশ কর্মকর্তা, মানে বিএনপি মাইন্ডেড পুলিশ কর্মকর্তা, যারা দলবাজির কারণে চাকরিচ্যুত হয়েছিলেন, দলবাজির কারণে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, দুর্নীতির কারণে যারা পুলিশ বাহিনীতে নিন্দিত, এদের একটা বিরাট সিন্ডিকেট এখন বলতে গেলে পুলিশের উপরে চেপে বসেছে এবং তারা পুলিশকে ঠিক আওয়ামী জমানার মতো করে আবার শক্তিশালী করার যে চেষ্টা করছে, যেটি সেনাবাহিনী কোনো অবস্থাতে মেনে নিচ্ছে না। এবং সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে এখনো যে এই মনস্তাত্ত্বিক সমস্যা, এটা ক্রমশ কিন্তু বাড়ছে, যার দায় আলটিমেটলি তারেক রহমান সাহেবের উপর, বিএনপির উপর কিন্তু যাচ্ছে, যেগুলো বিএনপি হয়তো এখনো কাউন্ট করতে পারছে না। আর যারা এই যে পালিয়ে গিয়েছিল, মানে অপরাধী পুলিশ কর্মকর্তা, বিএনপির জমানার দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, দলবাজ পুলিশ কর্মকর্তা এবং কিছু নিরীহ ভালো মানুষ কিন্তু বেকুব, যারা বঞ্চনার শিকার হয়েছেন, তারা এই সবাই মিলে এখন আম দুধ হয়ে একত্র হয়ে গেছেন, অল বিকাম দ্য বিএনপি মাস্টার মাইন্ড। তো এই বিএনপি মাস্টার মাইন্ড এই পুলিশের মধ্যে যেভাবে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, আবার এইরকম একটা পুলিশ বাহিনী যদি আবার বিএনপি জমানোর মতো হয়, যেটা আওয়ামী লীগ আর্মির জন্য অর্থাৎ সেনাবাহিনীর জন্য আর একটা
মাথা ব্যথার কারণ হবে। সব মিলিয়ে পুরো যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিস্থিতি মূলত বিএনপির জন্য জটিল হয়ে যাচ্ছে এবং এই জটিলতার কারণেই হচ্ছে সেনাবাহিনী বা অন্য যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছেন তারা জামাতকে প্রমোট করছে, অনেক ছোট ছোট দলকে প্রমোট করছে। তারা এই রাস্তার যারা ছোট ছোট একেবারে ছোট ছোট দল এবং উল্লেখযোগ্য কিছু নয়, তাদেরকে টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গণভবন বঙ্গভবন অবাধে ঢুকতে দিচ্ছে এবং বিএনপির সঙ্গে কোনো অবস্থাতেই তাদেরকে মিশতে দিচ্ছে না। তাদেরকে এই যে আনুপাতিক হারে ভোট, এই আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার যে জিনিসগুলো চাচ্ছে সেটা হলো যে এই ছোট ছোট দলগুলোকে যদি 20 লাখ 30 লাখ করে ভোট দেওয়া হয়, এইটা ধরতেও পারবে না কেউ। এবং আগামী যে ভোটটা হবে এই সরকারের অধীনে, সেটা যে 2009-এর মতো হবে না, 2000 যাকে বলা হয় 1-এর মতো হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না, কিংবা 91-এর মতো হবে না, কেউ বলতে পারবে না। এখানে বিরাট একটা প্রশাসনিক যাকে বলা যায় ঝামেলা থাকবে। তো সেক্ষেত্রে ছোট ছোট দলগুলো কেউ 5 লাখ পেলো, 6 লাখ পেলো, 7 লাখ পেলো, ওখানে দেখা গেল যে সংখ্যাগরিষ্ঠ যে দল সে কোনো অবস্থাতে একক সরকার গঠন করতে পারবে না।